হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা আলোচনা করব কয়েকটা ছোট ছোট টপিক নিয়ে। ঠিক আছে? তো সেই টপিকটা তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো কি লেখা আছে, ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিলেটেড এগ্রিগেট। ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ন্যাশনাল ইনকাম জিনিসটা পড়েছিলাম আর ডোমেস্টিক ইনকাম পড়েছিলাম, তার পাশাপাশি ন্যাশনাল ইনকাম এবং ডোমেস্টিক ইনকামের ডিফারেন্সটা পড়েছিলাম। ঠিক আছে? তো তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই ন্যাশনাল ইনকাম আর ডোমেস্টিক ইনকামের যে ছোট ছোট পার্ট আছে সেই পার্টগুলো নিয়ে আলোচনা করব। ন্যাশনাল ইনকামের মধ্যে আমরা চারটে পার্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে? অর্থাৎ ন্যাশনাল কনসেপ্টের মধ্যে চারটে পার্ট দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছি? এনএনপিএফসি, জিএনপিএফসি, এনএনপিএমপি, জিএনপিএমপি। এইগুলো ছোট ছোট শর্ট কোশ্চেন দিয়ে দেয়, বা আমাদের যখন এই চ্যাপ্টারে যখন অঙ্ক করতে দেয় এই কনসেপ্টগুলো না জানলে আমাদের অঙ্ক করতে একটু অসুবিধা হবে। ঠিক আছে? তো এনএনপিএফসির ফুল ফর্ম কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। জিএনপিএফসির ফুল ফর্ম গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। এনএনপিএমপি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। জিএনএমপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। এবার আমরা কি বললাম? আমরা বললাম যে আমরা লাস্ট ক্লাসে ন্যাশনাল ইনকাম আর ডোমেস্টিক ইনকাম পড়েছিলাম, সেই ন্যাশনাল ইনকামের চারটে পার্ট আর ডোমেস্টিক ইনকামের যে চারটে পার্ট আছে সেই চারটে আটটা পার্টই আজকে আমরা শিখবো। ঠিক আছে? এমন কেউ শিখবো না আজকে ডোমেস্টিক কনসেপ্ট। এনডিপিএফসির মধ্যে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। জিডিপিএফসির মধ্যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। এনডিপিএমপির মধ্যে নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর মার্কেট প্রাইস। আর জিডিপিএমপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। ঠিক আছে? এই চারটে আটটা কনসেপ্ট বুঝবো, এদের মধ্যে ডেফিনেশনগুলো দেবো, ফর্মুলা দেবো, সমস্ত জিনিস বুঝিয়ে দেবো। তার আগে এই চারটে আটটা কনসেপ্ট বোঝার আগে তোমাকে না তিনটে রুল ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? রুল 1, রুল 2, রুল 3। এই তিনটে রুল বুঝে গেলে তাহলে এই ফর্মুলা মনে রাখা কোনো ব্যাপার নয়। প্রথমে তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ বেসিক রুল 1। ঠিক আছে? বেসিক রুল 1 যেটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে গ্রস ভার্সেস নেট। গ্রস তোমরা সবাই শুনেছো, গ্রস জিনিসটা কি আর নেট জিনিসটা কি। সাপোজ ধরো, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি একটা OnePlus এর ফোনটা কিনেছি। ঠিক আছে? একটা OnePlus এর ফোন কিনেছি। তো OnePlus এর ফোনটার দাম ধরো 30,000 টাকা যেদিন আমি ফোন কিনলাম। ঠিক আছে? আমি আমি এক্সাম্পলটা লিখেছি, আমি বলছি। ধরো জানুয়ারি 21। ঠিক আছে? জানুয়ারি মাসের 2021 সালে জানুয়ারি মাসে আমি একটা OnePlus এর ফোন কিনেছি। ঠিক আছে? OnePlus এর ফোন কিনেছি কত টাকা দিয়ে? 30,000 টাকা দিয়ে। অর্থাৎ যেদিন আমি ফোনটা কিনলাম সেদিন তো সেভাবে কোনো ইউজই করিনি। অর্থাৎ সেই দিন আমার কাছে ফোনের যে ভ্যালুটা পড়ে আছে ওটাকে আমরা গ্রস ভ্যালু বলতে পারি। কারণ আমি তো এখনো পর্যন্ত ফোনটা ইউজই করিনি। ফোনটা তো ইউজ করিনি। আমি ফোনটা যখন ইউজ করব, ধরো একটা বছর ফোন ব্যবহার করলাম, তাহলে বছরের শেষে অর্থাৎ একটা বছর শেষে তখন ফোনের ভ্যালু তো 30,000 টাকা থাকবে না। ঠিক আছে? দেখো জানুয়ারি 21 আমি OnePlus ফোন কিনেছি 30,000 টাকা দিয়ে। সেই দিন এই ফোনটা সেই ব্যবহার করিনি। ওই দিন ওটা আমার কাছে ছিল গ্রস ভ্যালু। কিন্তু ঠিক এক বছর পর, ঠিক জানুয়ারি 22 অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসে, ঠিক আছে, দেখলাম যে ওই OnePlus ফোনটা আমি এক বছর ব্যবহার করলাম। সে এক বছর পর ফোনটার ভ্যালু আমার কাছে পড়ে রয়েছে কত? 25,000 টাকা। ঠিক আছে? তো 25,000 টাকা, 30,000 টাকা আমি আগের বছর যখন ফোনটা কিনেছিলাম তখন আমার কাছে ফোনটা কিনেছিলাম 30,000 টাকা দিয়ে, আর আজকে সেই ফোনটার দাম হয়ে গেল মার্কেটে 25,000 টাকা। তাহলে এই যে 5,000 টাকা ফোনের ভ্যালু কমে গেল, কেন কমে গেল? কারণ হচ্ছে ফোনটা আমি ইউজ করেছি বলে 5,000 টাকা ভ্যালু কমে গেল। এই যে ভ্যালুটা যে কমে গেল না, এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। আমরা অ্যাকাউন্টসে বহু শিখেছি, নতুন করে তোমাদের বোঝানোর দরকার নেই, তোমরা অ্যাকাউন্টসের স্টুডেন্ট, তোমরা সবাই জানো। ঠিক আছে? এই যে 25,000 টাকা এটাকে বলবো নেট, আর এই যে 30,000 টাকা এটাকে বলে গ্রস। ঠিক আছে? তো অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করো, আমি যখন ফোনটা কিনেছিলাম তখন ফোনের দাম ছিল 30,000 টাকা, আর এক বছর পর ফোনের দাম হয়ে গেল 25,000 টাকা, কারণ আমি এক বছর ফোনটা ইউজ করেছি। এই যে কোনো ইউজ করাকে ডেপ্রিসিয়েশন বলে। কি ইউজ করা? কোনো ফিক্স অ্যাসেট। ঠিক আছে? কোনো একটা ফিক্স অ্যাসেট ইউজ করলে, ঠিক আছে, সেই ফিক্সের ভ্যালু তো আস্তে আস্তে কমতে থাকে, তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। আমরা শিখেছি এই 5,000 টাকা ডেপ্রিসিয়েশন। দেখো কি করে, এখন যদি আমাকে কেউ বলে আচ্ছা তুমি নেট কি করে বের করলে, তুমি বললে স্যার গ্রস থেকে, অর্থাৎ 30 থেকে 5 বাদ দিয়ে 25, মানে গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে নেট। ঠিক আছে? তাহলে নেট বের করার নিয়মটা কি বলবে? স্যার গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট। এখন যদি তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করে গ্রস তুমি কি করে বের করবে, তাহলে এই দুটো যোগ করলেই তো গ্রস বেরিয়ে যাবে, নেটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলেই তো গ্রস বেরিয়ে যাবে। তখন তাই লিখেছি। এটাকে একটা ফ্লো চার্টের মধ্যে দেখিয়েছি। দেখো এটা গ্রস, এটা নেট। ঠিক আছে? গ্রস থেকে গ্রসের সঙ্গে যে নেটের যে ডিফারেন্স আছে, কেন তুমি গ্রস থেকে নেটে কি করে যাবে? স্যার ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে। আর নেট থেকে গ্রসে কি করে যাবে? ডেপ্রিসিয়েশন যোগ করে। ঠিক আছে? বোঝা গেল? এটা হচ্ছে বেসিক রুল 1। এবার আমরা পড়বো বেসিক রুল নাম্বার 2। বেসিক রুল নাম্বার 2 তে কি
কি বোঝাচ্ছি তোমাদের সামনে, ন্যাশনাল আর ডোমেস্টিক, ঠিক আছে, ন্যাশনাল ভার্সেস ডোমেস্টিক। তো আমরা তো লাস্ট ক্লাসে পড়েই এসেছি, ন্যাশনাল ইনকাম পড়েছি, ন্যাশনাল ইনকাম সম্পর্কে আমাদের প্রপারলি নলেজ হয়ে গেছে, ডোমেস্টিক ইনকামও পড়ে এসেছি, ওটা সম্পর্কেও আমাদের কনসেপ্ট হয়ে, তাহলে একটা হচ্ছে ন্যাশনাল কনসেপ্টের দিক দিয়ে বুঝবো আর একটা ডোমেস্টিক কনসেপ্ট। ন্যাশনাল মানে কি, ডোমেস্টিক ডোমেস্টিক মানে ঘরের মধ্যে যে ইনকাম, অর্থাৎ আমাদের যে মানে আমাদের যে ভারতবর্ষ দেশ আছে তার যে টেরিটরি আছে, ঠিক আছে, ইকোনমিক টেরিটরি, ঠিক আছে, ইকোনমিক টেরিটরির মধ্যে যদি কোনো গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়, ঠিক আছে, সেটা আমার দেশের লোকও করতে পারে, আমার ইন্ডিয়ান রেসিডেন্টও করতে পারে, ফরেন রেসিডেন্ট, যে কোনো লোক করলেই সেটা হয়ে যাচ্ছে তোমার ডোমেস্টিক ইনকাম। আর ন্যাশনাল ইনকাম মানে কি, কোনো যদি ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, সেই ইন্ডিয়াতেও ইনকাম করতে পারে বা বাইরেও ইনকাম করতে পারে, সেই ইনকামটা যদি ভারতবর্ষে আবার নিয়ে আসে সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। দেখো ন্যাশনাল ইনকাম মানে শুধু দেশের মধ্যে ইনকাম হবে না, দেশের বাইরের ইনকামটা তুমি ন্যাশনাল ইনকামের মধ্যে পড়তে পারে, কিন্তু ডোমেস্টিক ইনকামের মধ্যে শুধু দেশের মধ্যে ইনকাম হতে হবে, এই তো ছিল। দেখো এটা বোঝার জন্য দুটো কনসেপ্ট আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো, একটা ফিফা আর একটা ফিটা। ফিফার ফুল ফর্ম কি, ফ্যাক্টর ইনকাম, ফ্যাক্টর ইনকাম, ঠিক আছে, ফ্রম অ্যাব্রড, ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ঠিক আছে, এটা নতুন করে বোঝার কিছু নেই, আমরা আগেও পড়েছি। ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড মানে বিদেশ থেকে যদি কোনো টাকা দেশে নিয়ে আসা হয়, বিদেশ থেকে কোনো টাকা যদি, স্যার বিদেশ থেকে টাকা কিভাবে দেশে নিয়ে আসা হবে? সাপোজ আমি আগের দিন উদাহরণ দিয়েছিলাম, সাপোজ ধরো আমি আমি বাংলাদেশে ঘুরতে গেছি, ঠিক আছে, বাংলাদেশে ঘুরতে গেছি, 1-2 মাস ছিলাম, ঠিক আছে, ওখানে ধরো আমি কোনো কিছু ইনকাম করেছি, ঠিক আছে, ওখানে ধরো আমি কোনো কিছু ইনকাম করেছি, সেই ইনকামটা কি করবো, ওই দেশে তো রেখে আসবো না, সেই ইনকামটা এই দেশে নিয়ে আসবো। এখন তুমি বললো স্যার আপনি তো বলেছিলেন ইনকাম দু রকমের, একটা ফ্যাক্টর ইনকাম, একটা ট্রান্সফার ইনকাম। ফ্যাক্টর ইনকাম কোনটা বলেছিলাম, ফ্যাক্টর ইনকাম মানে যেই সমস্ত ইনকাম আমি এফোর্ট দিয়ে করেছি, অর্থাৎ আমি খেটে তৈরি করেছি, মেহনত দিয়ে, মেহনত, ঠিক আছে, পরিশ্রম করে যে ইনকামটা করেছি তাকে বলা হয় ফ্যাক্টর ইনকাম। ট্রান্সফার ইনকাম কি, যেটা ফ্রিতে পেয়ে গেছি, ঠিক আছে, আমি বাংলাদেশে ঘুরতে গেছি, আমাকে অনেকে অনেকদিন পর গেছি, কেউ টাকা পয়সা দিয়েছে, সেটা আলাদা, ঠিক আছে, সেটা আলাদা, এটাকে বলে ট্রান্সফার ট্রান্সফার ইনকাম না। আমি আগের দিন বলেছিলাম ট্রান্সফার ইনকাম জিনিসটা কি, ধরো ভাই ফোঁটা হচ্ছে, তুমি তুমি তোমার বোনকে ধরো কিছু 1000-2000 টাকা গিফট দিল, এটাকে বলে ট্রান্সফার ইনকাম। এটার মধ্যে কোনো মেহনত নেই, এর মধ্যে কোনো পরিশ্রম নেই, কোনো পরিশ্রম করে ইনকাম নয়, ঠিক আছে। ইনকাম দু রকম, একটা ফ্যাক্টর ইনকাম, একটা ট্রান্সফার ইনকাম। তার মানে আমরা এখানে কোন ইনকামের কথা বলবো, ফ্যাক্টর ইনকামের কথা বলবো, ফিফা, ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ঠিক আছে, তুমি ধরো বিদেশে গেছো, বিদেশ থেকে ধরো কোনো ইনকাম করে নিয়ে সেই টাকাটা ওই দেশে তো আর রেখে আসবে না, এই দেশে নিয়ে আসলে এটাকে বলা হয় ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। সাপোজ আমি আমার এক্সাম্পলে তুলেছি ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড 5000 টাকা, আমি বিদেশ থেকে 5000 টাকা কামিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত সিটিজেন আছে, ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেন, তারা তো প্রচুর মানুষ বিদেশে যায়, বিদেশে চাকরি বাকরি করে, তারা বিদেশে যায়, বিদেশে গিয়ে ইনকাম করে, সেই ইনকামটা আবার দেশে নিয়ে চলে আসে, ঠিক আছে। তো তো এটাকে বলা হয় ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আবার এরকমও তো লোক আছে যে বিদেশ থেকে প্রচুর লোক আমাদের দেশে আসে, কি আসে কি আসে না, হ্যাঁ স্যার আসে, বিদেশ থেকে প্রচুর লোক আমাদের দেশে আসে, ঠিক আছে, তারা এই দেশে ইনকাম করলো, ইন্ডাস্ট্রি করলো, ইনকাম করলো, সেই ইনকামটা নিয়ে সেই দেশে রেখে যাবে না, এই দেশ থেকে টাকাটা নিয়ে তারা তাদের দেশে চলে যাবে, তাহলে কি হচ্ছে, এটাকে বলে ফ্যাক্টর ইনকাম, ঠিক আছে, টু অ্যাব্রড, অর্থাৎ এই দেশে ওরা যে ইনকামটা করে সেই ইনকামটা ওরা ওদের দেশে নিয়ে গেল, ঠিক আছে, ওরা ওদের, এটাকে বলে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তার মানে বিদেশ থেকে আমার দেশে আসলো কত, 5000 টাকা আসলো, আর আমার দেশ থেকে কত টাকা বেরিয়ে গেল, 3000 টাকা বেরিয়ে গেল, এই যে ডিফারেন্সটা হলো 5 - 3, এই যে 2000 টাকা বেরোলো, এটাকে বলা হয় NFIA, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে বোঝা গেল ব্যাপারটা? আরে তুমি বুঝতে পারলে কি, আরে তোমরা কি বুঝতে পারলে, এই যে এই বছর ধরো, সাপোজ ধরো আমার দেশে এত জনসংখ্যা, অনেক মানুষ তো ফরেনে চাকরি করতে যায়, হ্যাঁ স্যার চাকরি করতে যায়, তা চাকরি করতে যায় মানে ওই দেশে ওই দেশে তো প্রচুর ইনকাম করছে, যাচ্ছে তো ইনকাম করছে, তারপর তো ওই টাকাটা ওই দেশে রেখে আসে না, ওই দেশ থেকে টাকাটা ও ওর নিজের দেশে নিয়ে আসে, ঠিক আছে। অর্থাৎ বিদেশ থেকে টাকা ভারতে আসছে, বিদেশ থেকে টাকা ভারতবর্ষে আসছে, এটাকে বলা হয় ফিফা। এবার এরকম তো প্রচুর মানুষ আছে, বিদেশ থেকে প্রচুর লোক আমার দেশে আছে, প্রচুর ফরেনার আমার দেশে আছে, এই দেশে ইনকাম করছে, চাকরি বাকরি করছে, তারপর ওরাও তো এই টাকাটা এই দেশ থেকে, আমাদের দেশ থেকে ওরা ওদের দেশে নিয়ে চলে যাবে। অর্থাৎ বিদেশ থেকে আমার দেশে টাকা আসলো, আবার আমার দেশ থেকে টাকা বিদেশে চলে গেল। তার মানে কি, আমি উদাহরণ করেছি, বিদেশ থেকে আমার দেশে টাকা আসলো 5000 টাকা, আর আমার দেশ থেকে টাকা চলে গেল কত টাকা, 3000 টাকা, ঠিক আছে। তাহলে এই যে তাহলে নেট সারপ্লাস হলো আমার দেশে কত, 5000 টাকা আসলো, 3000 টাকা গেল, তাহলে 2000 টাকা সারপ্লাস হলো, এটাকে বলা হয় নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, না বোঝার কিছু নেই। প্রশ্ন হচ্ছে ন্যাশনাল আর ডোমেস্টিক, প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্ন ওটা ন্যাশনাল আর ডোমেস্টিক।
ডোমেস্টিক ইনকাম কাকে বলে আমি আগের দিন শিখিয়েছি। ডোমেস্টিক ইনকাম কাকে বলে, ন্যাশনাল ইনকাম কাকে বলে। দেখো, ডোমেস্টিক থেকে ন্যাশনাল কি করে বের করব, ডোমেস্টিক থেকে ন্যাশনাল ইনকাম কি করে বের করব। আমি আগের দিন বলেছিলাম ডোমেস্টিক ইনকামের মধ্যে নেট ইনকাম ফ্রম অ্যাব্রড কখনো আসে না, ডোমেস্টিকের মধ্যে কখনো আসবে না নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, কিন্তু ন্যাশনালের মধ্যে আসবে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড আসে। তাহলে দেখো কি হয়েছে, এই ডোমেস্টিক ইনকাম তুমি জানো, ডোমেস্টিক থেকে তুমি ন্যাশনাল ইনকাম কি করে বের করবে, ডোমেস্টিক ইনকামের সঙ্গে তুমি NFI এ যদি তুমি যোগ করে দাও তাহলে বেরিয়ে যাবে ন্যাশনাল। তাহলে কি বের করবে, ডোমেস্টিক ইনকামের সঙ্গে আমার দেশের যে ডোমেস্টিক ইনকাম তার সঙ্গে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যদি তুমি অ্যাড করে দাও, ঠিক আছে, ডোমেস্টিক ইনকামের সঙ্গে যদি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড অ্যাড করে দাও বেরিয়ে যাবে ন্যাশনাল ইনকাম। এবার নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কি করে বেরোলো, এইবার তো বললাম 5 - 3 ফিফা মাইনাস ফিটা, ফিফা মাইনাস ফিটা, ফিফা মাইনাস ফিটা। তাহলে ডোমেস্টিকের সঙ্গে ফিফা যোগ করো, ডোমেস্টিকের সঙ্গে ফিফা যোগ করো আর ফিটা বাদ দাও, বেরিয়ে যাবে ন্যাশনাল ইনকাম। আর ফিফা থেকে ফিটা বাদ দিলেই হয় NFIA। তাহলে ডোমেস্টিক থেকে ন্যাশনাল বের করতে গেলে কি করতে হবে, ডোমেস্টিকের সঙ্গে NFIA যদি যোগ করে দাও তাহলে ন্যাশনাল বেরিয়ে যাবে। তাহলে ন্যাশনালের সঙ্গে কি করলে ডোমেস্টিক বেরোবে, ন্যাশনাল তুমি জানো, তাহলে ডোমেস্টিক যাবে কি করে, স্যার ওই NFIA টা বাদ দিয়ে দিন, NFIA টা বাদ দিয়ে দিন, তাহলে বেরিয়ে যাবে ডোমেস্টিক। তাহলে কনসেপ্টটা বুঝতে পারলে কি বুঝতে পারলেন, হ্যাঁ স্যার মোটামুটি বুঝতে পারলাম। দেখো তোমাদের বোঝার জন্য আর একটু শর্ট করে দিয়েছি, ন্যাশনাল ইনকামটা কি করে বের করবো, ডোমেস্টিকের সঙ্গে NFIA যোগ করলে ন্যাশনাল ইনকাম, আর ন্যাশনাল ইনকাম থেকে যদি NFIA বাদ দাও তাহলে হয়ে যাবে ডোমেস্টিক ইনকাম, ঠিক আছে। এবার আমরা কি পড়বো, এবার আমরা পড়বো বেসিক রুল নাম্বার 3। বেসিক রুল নাম্বার 3 এর মধ্যে দুটো কনসেপ্ট, মানে এর মধ্যে কি কি শিখো, ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস, FC আর MP। ফ্যাক্টর কস্ট মানে ধরো সাপোজ ধরো আমি যে পেনটা দিয়ে লিখছি, ঠিক আছে, এই পেনটা তৈরি করতে ফ্যাক্টর কস্ট বা ফ্যাক্টরি কস্ট বলতে পারো, এই পেনটা তৈরি করতে আমার কত খরচা হয়েছে, ঠিক আছে, প্রোডাকশন কস্ট কত, এটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। আর মার্কেট প্রাইস মানে মার্কেটে যেই দামে পেনটা বেচা হবে তাকে বলা হয় মার্কেট প্রাইস। এই ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের মধ্যে বেশ কিছু কিন্তু ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। তো সেই ডিফারেন্সটা কি, সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। চলে কি হয় জানো তো, ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইস যেতে গেলে কি করতে হয়, ফ্যাক্টর কস্ট মানে কোনো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট তৈরি করতে তো একটা খরচা হবে, সেই খরচাটা হবে, এই প্রোডাক্টটা তৈরি করতে যে খরচা হবে, তাহলে প্রোডাক্ট তৈরি তুমি তোমার দেশে প্রোডাক্ট তৈরি করছো তার জন্য গভর্নমেন্টকেও ট্যাক্স দিতেই হবে, ঠিক আছে। তুমি তোমার দেশে কোনো একটা প্রোডাক্ট তৈরি করো তার জন্য গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তাহলে তাহলে নিশ্চয়ই সাপোজ ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ধরো একটা প্রোডাক্ট তৈরি করি, প্রোডাক্ট তৈরি করতে তোমার 100 টাকা খরচা হয়, যেটা ফ্যাক্টর কস্ট, ঠিক আছে। এবার এই প্রোডাক্টটাই তৈরি করলে তার জন্য গভর্নমেন্টকে তোমাকে ধরো ট্যাক্স দেবে সাপোজ 10 টাকা, তাহলে কত হলো, প্রোডাক্টের দাম কত বলবে, 100 টাকা বলবে না 110 টাকা বলবে, স্যার 110 টাকা, ঠিক আছে। এবার না কিছু কিছু জিনিসের উপর সাবসিডি পাওয়া যায়, স্যার কোন কোন জিনিসের সাবসিডি, সাবসিডি মানে কিছুই না ভর্তুকি, তোমরা তো নিশ্চয়ই শুনেছো, তোমরা দেখো তোমরা যখন গ্যাস গ্যাস নিয়ে আসো বাড়িতে, LPG গ্যাস, তার উপর সাবসিডি দেয়, দেখবে ব্যাংকে আগে অনেক বেশি টাকা ঢুকতো, এখন 19 টাকা সামথিং কিছু একটা ঢোকে, ঠিক আছে। শুধু LPG গ্যাসের ওপরই সাবসিডি পাওয়া যায় না, ফার্টিলাইজারের ওপর সাবসিডি পাওয়া যায়, পেট্রোলিয়াম, এরকম অনেক জিনিস আছে, আমি কয়েকটা নাম বললাম, কিসের কিসের ওপর সাবসিডি বললাম, LPG গ্যাসের ওপর সাবসিডি হয়, ফার্টিলাইজারের ওপর সাবসিডি হয়, তারপর হচ্ছে তোমার পেট্রোলিয়ামের ওপর সাবসিডি পাওয়া যায়। সাবসিডি মানে সরকার তোমাকে দেখো সাবসিডি, দেখো যেই সমস্ত প্রোডাক্ট দেশের জন্য খুব ভালো, ঠিক আছে, সরকার সেই সমস্ত প্রোডাক্টের ওপর সাবসিডি দেয়, ঠিক আছে। এবার সব জিনিসের ওপর সাবসিডি পাওয়া যায় না, কিছু জিনিসের ওপর সাবসিডি পাওয়া যায়, কিছু জিনিসের ওপর সাবসিডি পাওয়া যায় না। আমি একটা এক্সাম্পল তুলে ধরেছি এটা বোঝার জন্য, শার্ট, ঠিক আছে। তো ধরো তুমি একটা শার্ট প্রোডাকশন করে, শার্ট প্রোডাক্টটা তৈরি করতে তোমার খরচা হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, এটাকে বলা হয় ফ্যাক্টর কস্ট, ঠিক আছে। এটা কি বলে, এই শার্টটাকে বলা, এই যে 1000 টাকা, এটা হচ্ছে তোমার ফ্যাক্টর কস্ট। এবার তুমি যে শার্টটা তৈরি করলে, তুমি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে শার্টটা তৈরি করলে, তাই না, তার জন্য সরকার তোমার থেকে একটা ট্যাক্স নেবে, ঠিক আছে, ট্যাক্স, ঠিক আছে। কত টাকা ট্যাক্স নিল, সাপোজ 200 টাকা ট্যাক্স হলো, তাহলে 200 টাকা ট্যাক্স নিলে শার্টের দাম কত হয়ে গেল, 1000 + 200 1200 টাকা হয়ে গেল। এইবার এইবার যদি মনে হয়, দেখো শার্টের উপর কোনো সাবসিডি পাওয়া যায় না, কিন্তু আমি একটা এক্সাম্পল তুলে ধরছি তোমাদের সামনে, ঠিক আছে। তো মনে করছি একটা এক্সাম্পল দিচ্ছি যে শার্টের উপর তোমাকে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, কিন্তু জেনারেলি কিন্তু শার্টের উপর সাবসিডি পাওয়া যায় না, আমি একটা এক্সাম্পল খাড়া করেছি। তো ধরো সাবসিডি দিচ্ছে গভর্নমেন্ট ধরো 150 টাকা, ঠিক আছে, অর্থাৎ সরকার তোমাকে উৎসাহ দিচ্ছে, সরকার তোমাকে উৎসাহ দিচ্ছে তুমি এই প্রোডাক্টটা তৈরি করো, আমি তোমার পেছনে আছি, আমি তোমার সঙ্গে আছি, তুমি প্রোডাক্টটা তৈরি করো, ঠিক আছে। তো তাহলে তুমি ভাবো তোমার শার্টটা তৈরি করতে 1000 টাকা লাগলো,
200 টাকা ট্যাক্স, অর্থাৎ তোমার 1200 টাকা হলো, কিন্তু আবার তুমি সরকারের থেকে 150 টাকা পেয়ে গেলে, তাহলে অ্যাকচুয়ালি খরচা কত হলো স্যার? 1050 টাকা। তুমি মার্কেটে এই শার্টটা বেচবে কত টাকা দিয়ে? 1050 টাকা দিয়ে শার্টটা বেচবে। এটা হলো মার্কেট প্রাইস। তাহলে বুঝতে পারলে তো, এই যে 1000 টাকা এটা ছিল ফ্যাক্টর কস্ট, আর এটা হলো মার্কেট প্রাইস। ডিফারেন্স কত হলো 1000 আর 1050-এর মধ্যে? স্যার ডিফারেন্সটা হলো 50 টাকা। তার মানে তোমার সরকারকে কত টাকা দিতে হচ্ছে? স্যার সরকারকে আমার 50 টাকা দিতে হচ্ছে। এই যে 50 টাকা, আমি 200 টাকা যোগ করে 150 টাকা বাদ দিয়ে, দেখো না, 200 টাকা যোগ করলাম, 150 টাকা বাদ দিলাম, তাহলে দুটোকে আমি একবারে নেট কত দেখেছি? নেট 50 টাকা দেখলাম। তাই আমি ট্যাক্স যোগ করে সাবসিডি মাইনাস করে এটা না করেও আমি একবারে একটা জিনিস দেখাতে পারি, সেটাকে বলা হয় কি? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। কি বললাম? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। দেখো লিখেছি এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। 50 টাকা যোগ করেছি, 1000 টাকার সাথে এই 50 টাকা যোগ করে 1050 হলো, অর্থাৎ ফ্যাক্টর কস্টের সঙ্গে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করলেই তোমার কি বেরিয়ে যাবে? মার্কেট প্রাইস। তোমাদের কিন্তু এটা শেখালাম, এটা মাথায় রাখতে হবে। ফ্যাক্টর কস্টের সঙ্গে কি যোগ করলাম? নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করে কি বেরোলো? তোমার মার্কেট প্রাইস। এবার বলো নেট ইনডাইরেক্ট ট্যাক্স কি করে বের করলাম? স্যার নেট ইনডাইরেক্ট ট্যাক্স বের করলে, মানে ধরুন আপনি যে শার্টটা তৈরি করছেন, প্রোডাক্টটা তৈরি করার জন্য গভর্নমেন্ট কত টাকা ট্যাক্স নিচ্ছে, ঠিক আছে? সেই ট্যাক্স থেকে সাবসিডি মাইনাস, ঠিক আছে? ইনডাইরেক্ট ট্যাক্সে সাবসিডি মাইনাস দিলে যেটা হয় তাকে বলা হয় নেট ইনডাইরেক্ট ট্যাক্স। অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স 200 টাকা আর সাবসিডি 150 টাকা, তাহলে কত হলো? 50 টাকা নেট ইনডাইরেক্ট ট্যাক্স। দেখো এখানে করেছি, কি করেছি? এটা ফ্যাক্টর কস্ট আর এটা মার্কেট প্রাইস। ফ্যাক্টর কস্টের থেকে কি করে মার্কেট প্রাইস দেবো? নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করলে মার্কেট প্রাইস, আর মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে কি করে আসবো? নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করবো। মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে? ফ্যাক্টর কস্টের সঙ্গে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করলে মার্কেট প্রাইস, আর মার্কেট প্রাইস থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করলে হবে ফ্যাক্টর কস্ট, ঠিক আছে? নেক্সট দেখো কি করেছি, এরকম ধরো এরকম একটা বড় বড় খোপ করেছি তোমাদের বোঝার জন্য। ঠিক আছে, তোমাদের বোঝার জন্য এরকম বড় বড় একটা খোপ করেছি, ঠিক আছে? এরকম বড় বড় একটা খোপ করেছি, ঠিক আছে? এই প্রতিটা খোপে দেখো, এই যে বড় খোপ করেছি, 3টে খোপ, দেখো ভালো করে বুঝবে, 3টে খোপ, একটা খোপ, দুটো খোপ, 3টে খোপ করেছি। এই 3টে খোপ বড় বড়, ঠিক আছে? তো 3টে বড় বড় খোপ। প্রথম খোপটা দেখো মাঝখান দিয়ে দাগ কেটে দিয়েছি, দ্বিতীয় খোপটার মাঝখান দিয়ে দাগ কেটেছি, তৃতীয় খোপটা একটাই বড় খোপ। তারপরে যে 4 নম্বর খোপটা করেছি একটু ছোট করে করেছি, মাঝখান দিয়ে দাগ কেটে দিয়েছি। দেখো প্রথম খোপটা যে করেছি, ওপর পোর্শনটা লিখেছি গ্রস, নিচের পোর্শনটা লিখেছি নেট। সেকেন্ড খোপটায় ওপরের পোর্শনটাকে লিখেছি ন্যাশনাল, নিচের পোর্শনটাকে লিখেছি ডোমেস্টিক, ঠিক আছে? তো তারপর এখানে একটাই খোপ করেছি, এটাকে লিখেছি প্রোডাক্ট, ঠিক আছে? তো আর এখানে যে দুটো খোপ করেছি, প্রথমটাকে বলছি মার্কেট প্রাইস, তারপরটাকে বলছি ফ্যাক্টর কস্ট। দেখো এই যে ধরো এই যে এখানে এখানে লেখা আছে না, কিছুক্ষণ আগে যে আমি 8টা পয়েন্ট বললাম না, একটা ন্যাশনাল ইনকাম 4টে কনসেপ্ট আর ডোমেস্টিক ইনকাম 4টে কনসেপ্ট লিখলাম, তো মনে পড়ছে তো? ন্যাশনাল ইনকাম 4টে কনসেপ্ট আর ডোমেস্টিক ইনকাম 4টে কনসেপ্ট। সেটাই কি করে মনে রাখবো? মনে রাখার টেকনিক, ফর্মুলা, ডেফিনেশন সব মুখস্থ হয়ে যাবে। টেকনিকটা দেখো, প্রথম খোপটায় আমি কি লিখি? দুটো পার্ট করেছি। মাথায় রাখবে ওপরটাকে লিখবো গ্রস, নিচেরটাকে নেট, ঠিক আছে? মনে রাখবে ওপরটায় গ্রস, মানে এই যে প্রথম খোপটায় হয় এখানে জি আর এন, প্রথম খোপে হয় জি হবে নাই এন হবে, তারপরের খোপে কি হবে? ঠিক আছে, হয় ন্যাশনাল হবে নাই ডোমেস্টিক হবে, আর তারপরের খোপে অনলি প্রোডাক্ট হবে। আর লাস্ট খোপটায় কি হবে? হয় মার্কেট প্রাইস নাই ফ্যাক্টর কস্ট, ব্যাস আর কিছু না। যে কোনো নাম বলো, আমি তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। তো বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? তোমাদের বোঝার জন্য দেখো, খুব ভালো করে বোঝে এইভাবে। হয়তো তোমরা বলে স্যার আমাদের মানে ফুল ফর্ম আমরা জানি, কিন্তু মনে রাখার টেকনিকটা মনে রাখতে হবে। আমি টেকনিক কিছু শেখাচ্ছি, ঠিক আছে? তো দেখুন ওখানে কি কি নাম ছিল? জিএনপিএফসি, দেখো শেখাচ্ছি আমি কি বললাম। এই যে প্রথম যে বক্সটা করেছি, ঠিক আছে, প্রথমে হয় গ্রস পাবে নাই নেট পাবে। সেকেন্ড যে বক্স করেছি, এখানে হয় ন্যাশনাল পাবে নাই ডোমেস্টিক পাবে, আর এখানে সবসময় প্রোডাক্ট পাবে। লাস্টে হয় মার্কেট প্রাইস পাবে নাই ফ্যাক্টর কস্ট পাবে। দেখো জিএনপিএফসি আমি কি বলেছি? প্রথমে কি পাবে? হয় গ্রস নাই নেট, এখানে জি আছে মানে কি হবে? গ্রস, ঠিক আছে? তো সেকেন্ডে হয় ন্যাশনাল পাবে নাই ডোমেস্টিক পাবে, কি আছে? এন মানে ন্যাশনাল। তারপর পি তো প্রোডাক্টই হবে। এফসি আছে, এখানে হয় মার্কেট প্রাইস হবে না ফ্যাক্টর কস্ট পাবে, কি আছে? এফসি আছে মানে ফ্যাক্টর কস্ট।
তাহলে কি করে মনে রাখতে শিখিয়েছি দেখো, ঠিক আছে? এই যে প্রথমটায় এই যে প্রথমটায় হয় গ্রস হবে না নেট হবে, সব সময়ের জন্য তাই, সব সময়ের জন্য তাই। আর মাঝখানে হয় ন্যাশনাল হবে নাই ডোমেস্টিক হবে, সব সময়ের জন্য। আর লাস্টেরটা প্রোডাক্টই হবে, আর লাস্টেরটা একদম লাস্টেরটা মার্কেট প্রাইস নাই ফ্যাক্টর কস্ট, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার ধরো যে তিনটে রুল করলাম, তিনটে রুলের ফর্মুলাটা, তিনটে রুলটা একটা সাইডে লিখে নিই, সুবিধা হবে অঙ্ক করতে। গ্রস থেকে এইমাত্র শেখালাম, গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে কি হয় নেট, তাহলে নেটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে কি হয় গ্রস। রুল 1 ছিল। রুল 2 কি ছিল, ন্যাশনালের সঙ্গে এনএফআই এ বাদ দিলে হয় ডোমেস্টিক, আর ডোমেস্টিকের সঙ্গে এনএফআই এ যোগ করলে হয় ন্যাশনাল। রুল 3 কি ছিল, ফ্যাক্টর কস্টের সঙ্গে এনআইটি যোগ করলে হয় মার্কেট প্রাইস, আর মার্কেট প্রাইস থেকে এনআইটি বাদ দিলে হয় ফ্যাক্টর কস্ট। এটা অঙ্ক দিয়েছে দেখো, অঙ্কটা একদম পুরো খুব ইজিলি শিখিয়ে দেবো, কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে, কোনো রকমের কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না তোমাকে। দেখো কোশ্চেনে কি দিয়েছে, জিএনপি এমপি দিয়ে দিয়েছে কত, 1000। জিএনপি এমপি দিয়ে দিয়েছে 1000। জি মানে প্রথমে গ্রস, এন মানে ন্যাশনাল, ঠিক আছে তো, তারপর পি মানে প্রোডাক্ট, এমপি মানে মার্কেট প্রাইস। এটা 1000 বলে দিয়েছি। বলছে ক্যালকুলেট, তোমাকে এনডিপি এমপি বার করতে বলেছে। ওখানে পরে কি লিখেছে পরে দেখছি। তাহলে তোমাকে কি বার করতে বলেছে বলো, এনডিপি এমপি। দেখো আমি তোমাকে নিচের দিকে দেখাচ্ছি, তোমাকে জিএনপি এমপি দিয়ে দিয়েছে। তোমাকে কি বার করতে বলেছে, এটা হচ্ছে গিভেন, এটা দিয়ে দিয়েছে। তোমাকে কি বার করতে বলেছে, তোমাকে বার করতে বলেছে এনডিপি এমপি, ঠিক আছে? এটা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে? যেটা তোমাকে ক্যালকুলেট করতে বলে সেটা বাঁ দিকে লিখবে, যেটা তোমাকে ক্যালকুলেট করতে বলে সেটা তুমি বাঁ দিকে লিখবে, তাই লিখবে এনডিপি এমপি। আর যেটা দিয়ে দিয়ে সেটা ডান দিকে লিখবে জিএনপি এমপি, ঠিক আছে? জিএনপি এমপি হয়ে গেল। লাস্টের দিক থেকে দেখো, দেখো এখানে এমপি আছে, এখানে এমপি আছে, কোনো সমস্যা নেই। এখানে পি আছে, এখানে পি আছে, কোনো সমস্যা নেই। এখানে এন আছে, আচ্ছা এই এন মানে কি বলতে হবে, তোমাকে বলতে হবে এন মানে কি, অর্থাৎ মিডিলের এন মানে কি। দেখো এইমাত্র লিখেছিলাম মিডিলের এন মানে কি, স্যার মিডিলে এন থাকলে তাকে বলা হয় ন্যাশনাল, ঠিক আছে? ন্যাশনাল, মিডিলে এন মানে ন্যাশনাল, এই ন্যাশনাল দিয়েছে। আর এখানে মিডিলে ডি মানে ডোমেস্টিক, অর্থাৎ তোমাকে ন্যাশনাল দিয়ে দিয়েছে, তোমাকে কি বের করতে হবে, ডোমেস্টিক বের করতে হবে। কারণ তুমি এই দিক থেকে এই দিক যাচ্ছ, ভালো করে বোঝো। তোমাকে দিয়ে দিয়েছে জিএনপি এমপি, তোমাকে এনডিপি বের করতে হবে। তাহলে বারবার বলছি, যেটা দিয়ে দেবে সেটা ডান দিকে লিখবে, আর যেটা বার করতে হবে সেটা বাঁ দিকে লিখবে। তাহলে আমি প্রথম দিয়ে বলছি এই এমপি মিলে গেছে, কোনো সমস্যা নেই। এই পি মিলে কোনো সমস্যা নেই। এই মিডিলের এন মানে ন্যাশনাল, আর এখানে মিডিলের ডি মানে ডোমেস্টিক। তোমাকে ন্যাশনাল দিয়ে দিয়ে তোমাকে ডোমেস্টিক বের করতে হবে। বলো ন্যাশনাল থেকে কি করে ডোমেস্টিক বেরোয়, দেখো 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 দেখো, এই দেখো ন্যাশনাল থেকে এনএফআই এ বাদ দিলে ডোমেস্টিক বেরোয়। তাহলে কি করবে, এনএফআই এটা মাইনাস করতে হবে। এখানে এনএফআই এ কি করবে, মাইনাস করবে। এখানে মাইনাস করবে এনএফআই এ লাস্ট। এখানে দেখো জি আছে মানে এখানে গ্রস, আর এখানে এন আছে মানে নেট। তাহলে গ্রস আছে নেট করবে, অর্থাৎ তুমি এই দিক থেকে এই দিক যাচ্ছ, মাথায় রাখবে তুমি এই যে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছ, গ্রস থেকে নেট করবে। গ্রসের সাথে কি করলে নেট হয়, গ্রসের সাথে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট হয়। দেখো লেখা ছিল গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট হয়, মাইনাস করো ডেপ্রিসিয়েশন। তাহলে দেখো জিএনপি এমপি তোমার অঙ্কে ছিল, দেখো তাহলে বুঝতেই পারছি ফর্মুলাটা। দেখো এই ফর্মুলাটা যে আমি করেছি কত দিয়ে করেছি, এইভাবে, কোনো মুখস্থ করার ফর্মুলা নেই, এটা বোঝার। জিএনপি এমপি 1000 বলে দিয়েছিল, এনএফআই এ 200 বলে দিয়েছিল, আর ডেপ্রিসিয়েশন 100 বলে দিয়েছিল। এটা বাদ দিয়ে কত হলো, 700। পরের অঙ্কটা দেখো, এটা নিজে থেকে করবে, ঠিক আছে তো? এনডিপিএফসি বলে দিয়েছে, এনডিপিএফসি বলে দিয়েছে কত, 2000। তোমাকে জিএনপি এমপি বের করতে বলেছে। তাহলে আমি কি বলেছি, যেটা বের করতে বলে সেটা সবসময় বাঁ দিকে, দেখো বাঁ দিকে লিখে রেখেছি, আর যেটা দিয়ে দেবে সেটা ডান দিকে লিখে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা কোন দিক থেকে কোন দিক যাবো, এই যে এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক, দেখো অ্যারো দেখো, ডান দিক থেকে বাঁ দিকে আসছি। লাস্টে কি আছে স্যার, এফসি। এখানে লাস্টে কি আছে, এমপি। তোমাকে কোশ্চেনে, ঠিক আছে, এফসি দিয়ে দিচ্ছে, তুমি এফসি থেকে এমপিতে আসবে, মানে ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইস আসবে। দেখো আগে লেখা ছিল ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইস আসতে গেলে কি করতে হয়, ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইস আসতে গেলে এনআইটি যোগ করতে হয়, দেখো করেছি, এনআইটি যোগ করেছে, হয়ে গেল। এফসি এমপি হলো, পি মিলে গেছে। এটা ডোমেস্টিক আছে, এটা নেট আছে, সরি ন্যাশনাল আছে।
এখানে ডোমেস্টিক আছে, এটা ন্যাশনাল আছে। ডোমেস্টিক থেকে ন্যাশনাল আসতে গেলে কি করতে হবে? দেখো লেখাই ছিল, ডোমেস্টিক থেকে ন্যাশনাল আসতে গেলে কি করতে হয়। দেখো ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে গেলে এনএফআই এ যোগ করতে হবে, ঠিক আছে। তো দেখো এনএফআই এ যোগ করেছি, লাস্ট এখানে এন মানে নেট আছে, আর এখানে গ্রস আছে। নেট থেকে গ্রসে যেতে গেলে কি করতে হবে? নেট থেকে গ্রসে যেতে গেলে ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে। এইটুকুই ফর্মুলা। কোনো বারবার বলছি ফর্মুলা মুখস্থ করবে না, ফর্মুলা মুখস্থ করবে না। এখানে অ্যাকচুয়ালি এটা কখন লাগবে? অঙ্ক করতে। অঙ্ক করতে গেলে এইগুলো কিন্তু খুব ভাইটাল কনসেপ্ট। অঙ্ক করতে গেলে তোমাকে ধরো পরীক্ষায় ধরো যে কোনো একটা বলে, যেমন এই অঙ্কটার মধ্যে ধরো তোমাকে ধরো বলে দিল এনডিপিএফসি বলে দিল, বলো জিএনপিএমপি কত হবে বের করতে হবে। তাহলে ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে, টেকনিক্যালি মুখস্থ করে ফর্মুলা টেকনিক্যালি। যদি ফর্মুলা টেকনিক্যালি মুখস্থ না হয় আমাকে বলবে, আমি আবার বলে দেবো, কোনো সমস্যাই নেই এখানে ফর্মুলা মুখস্থ করার। আমি লাস্ট বার বলছি, তোমাকে জিএনপিএমপি দিয়ে দিয়েছে, তোমাকে বলছে এনডিপিএমপি বের করে দাও, ঠিক আছে। তুমি লাস্টের দিক থেকে দেখো, তাহলে যেটা দিয়ে দেবে সেটা তুমি ডান দিকে লিখে দিলে, আর যেটা বের করতে হবে সেটা বাঁ দিকে লিখবে, ঠিক আছে। এবার এর সাথে কি যোগ বিয়োগ করতে, কি যোগ বিয়োগ করতে হবে এটাই শেখাচ্ছি। এখানে লাস্টে এমপি আছে, এখানে এমপি আছে, কোনো সমস্যা নেই। এখানে পি আছে, এখানে পি আছে, কোনো সমস্যা নেই। আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছি। এখানে মিডিলে এন মানে ন্যাশনাল আছে, আর এখানে ডোমেস্টিক আছে। ন্যাশনালের সাথে কি করলে ডোমেস্টিক হয়? ন্যাশনালের সাথে এনএফআই এ বাদ দিলে ডোমেস্টিক হয়ে যায়, ঠিক আছে, করে দিলাম। আর এখানে জি আছে, এখানে এন আছে, মানে এখানে গ্রস, এখানে নেট। গ্রসের সাথে কি করলে ন্যাশনাল হবে, ঠিক আছে, সরি, গ্রসে কি করলে নেট হবে, তোমার ডেফিনেশন বাদ দিলে ব্যাস হয়ে গেল। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এবার আমরা সব করা ডেফিনেশনগুলো পড়ে দেবো, শেষ। আচ্ছা, যেই 8টা টপিক নিয়ে আলোচনা করছি, ন্যাশনালের 4টে আর ডোমেস্টিকের 4টে। তো আমরা তো লাস্ট ক্লাসে পড়েইছিলাম ডোমেস্টিক বলতে কি বোঝায় আর ন্যাশনাল বলতে কি বোঝায়। ন্যাশনাল বলতে কি হতে হবে? তোমার রেসিডেন্ট হতে হবে। তুমি যেই কান্ট্রি ন্যাশনাল ইনকাম বের করছো সেই কান্ট্রির রেসিডেন্ট হতে হবে, এটা মাথায় রাখবে। সে তুমি ইনকামটা তুমি দেশের মধ্যেও কামাতে পারো, দেশের বাইরেও কামাতে পারো, এটা মাথায় রাখবে। কিন্তু ডোমেস্টিক ইনকামে কি হতে হবে? সেই কান্ট্রির টেরিটরির মধ্যে হতে হবে। এখানে রেসিডেন্ট কোনো ম্যাটার করে না। এটাই বেশ, আর কেউ ছিল না। তো দেখো প্রথমে কি বলছে, এনএনপিএফসি কে আমরা ন্যাশনাল ইনকামই বলে থাকি। এনএনপিএফসি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে কি লেখা আছে দেখো, মুখস্থ করার কোনো ব্যাপার না। এনএনপিএফসি ইট ইজ ডিফাইন্ড, প্রতিটা জায়গায় একই লেখা হবে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ আ নেট ভ্যালু। এনএনপিএফসি মানে এন মানে হচ্ছে নেট, এই এন মানে হচ্ছে ন্যাশনাল। কেন কিছুক্ষণ আগেই তো দেখালাম না, সুন্দর করে দেখালাম। প্রথমের এন মানে হচ্ছে নেট, ঠিক আছে, নেট মানে কোন নেট? নেট ভ্যালু। এখানে নেট মানে নেট ভ্যালু, ঠিক আছে। তারপরে এই এন মানে ন্যাশনাল ইনকামের কথা বলছে। ন্যাশনাল মানে কি? তোমার সেই কান্ট্রির রেসিডেন্ট হতে হবে। আর পি মানে প্রোডাক্ট, সেটা কিসে হতে হবে? ফ্যাক্টর কস্টে হতে হবে। তাই বলেছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নেট ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস। যে গুডস অ্যান্ড সার্ভিসটা প্রডিউস হবে না, ঠিক আছে, তার নেট ভ্যালু নেব অ্যাট ফ্যাক্টর কস্ট বাই দ্য নর্মাল রেসিডেন্ট অফ আ কান্ট্রি ডিউরিং আ ইয়ার। তারপরটা পরে তুমি নিজেই বলতে পারবে এনএনপিএমপিটা কি। ওই একই কথা। এই এন মানে হচ্ছে নেট ভ্যালু, এই এন মানে হচ্ছে ন্যাশনাল, আর এই পি মানে প্রোডাক্টটা তৈরি হবে, গুডস অ্যান্ড সার্ভিসটা প্রডিউস হবে, মার্কেট প্রাইস। দেখো তাই লিখেছি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নেট ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড অ্যাট মার্কেট প্রাইস বাই দ্য নর্মাল রেসিডেন্ট অফ আ কান্ট্রি ডিউরিং আ ইয়ার। দেখো এই যে মাঝখানে এন মানে কি, কিছুক্ষণ আগে বললাম মাঝখানে এন মানে তোমার ডোমেস্টিক না হলে ন্যাশনাল। যেহেতু এখানে ন্যাশনাল আছে তাই সব করাতে লেখা থাকবে নর্মাল রেসিডেন্ট অফ আ কান্ট্রি ডিউরিং আ ইয়ার। তারপরটা বলো জিএনপিএফসি। এই জিএনপিএফসিটা কি? এই জি মানে হচ্ছে গ্রস, এই জি মানে হচ্ছে গ্রস, ঠিক আছে। অর্থাৎ আগেরটা যেমন করছিলাম নেট ভ্যালু, এখানে গ্রস ভ্যালু বলবো, এটা গ্রস ভ্যালু বলবো। আর এই এন মানে বারবার বলছি ন্যাশনাল, ঠিক আছে। ফ্যাক্টর কস্টে বলছি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য গ্রস ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড অ্যাট ফ্যাক্টর কস্ট বাই দ্য নর্মাল রেসিডেন্ট অফ আ কান্ট্রি ডিউরিং আ ইয়ার। লাস্টেরটা দেখো কি বলেছে, জিএনপিএমপি। জি মানে গ্রস ভ্যালু, এই এন মানে হচ্ছে ন্যাশনাল, ঠিক আছে, অর্থাৎ নর্মাল রেসিডেন্ট অফ এ কান্ট্রি। পি মানে প্রোডাকশনটা হবে মার্কেট প্রাইসে। তো লিখেছি ইট ইজ ডিফাইন্ড as the gross value of goods and services produced at market price by the normal resident of a country during a year. এরপর আমরা ডোমেস্টিকে 4টে পড়বো। প্রথমে দেখো এনডিপিএফসি। এনডিপিএফসিটাকে আমরা ডোমেস্টিক ইনকাম বলে থাকি। তাহলে কি হবে? এন মানে কি হবে?
প্রথমে আমি কি বললাম যে তিনটে খোপ করেছিলাম, প্রথমটাকে ভালো হয় গ্রস হবে নাই নেট হবে, তার প্রথমটা সবসময় নেট। ঠিক আছে, এখানে এন আছে মানে নেট, জি থাকলে হয়তো গ্রস। তাহলে এন মানে নেট, নেট ভ্যালু হবে কি ডোমেস্টিক, মাথায় রাখবে নেট ভ্যালু কিন্তু ডোমেস্টিক। ঠিক আছে, তাহলে ইট ইজ ডিভাইড অ্যাজ দ্য নেট ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস এট ফ্যাক্টর কস্ট, এফসি বলেছে, বাই দ্য অল দ্য রেসিডেন্ট, ঠিক আছে, ইন দ্য ডোমেস্টিক টেরিটরি, ঠিক আছে, ইন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি ডিউরিং এ ইয়ার। একই লেখা এনডিপি এমপি, এটা কি হবে নেট ভ্যালু, ঠিক আছে, এনডিপি এমপি নেট ভ্যালু, যে গুডস অ্যান্ড সার্ভিসেস যে প্রডিউস হয় মার্কেট প্রাইসে, আর ডি মানে কি লেখা আছে বাই অল দ্য রেসিডেন্ট ইন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ আ কান্ট্রি ডিউরিং এ ইয়ার। ঠিক আছে, দুটো পয়েন্ট বাকি আছে। তাহলে কি হলো জিডিপিএফসিটা কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট, ইট ইজ ডিভাইড অ্যাজ দ্য গ্রস ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস এট ফ্যাক্টর কস্ট বাই অল দ্য রেসিডেন্ট ইন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি ডিউরিং এ ইয়ার। লাস্ট জিডিপিএমপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস, it is divided as the gross value of goods and services produced at market price by all the resident in the domestic territory of a country during a year. দেখো এই যে 8টা ডেফিনেশন বললাম, এই ডেফিনেশনটা মুখস্থ করলে কিন্তু হবে না, বারবার একটা কথা মাথায় রাখবে, দুটো জিনিসের হয়, একটা ন্যাশনাল ইনকাম আর একটা ডোমেস্টিক ইনকাম। মিডিলে যে আছে, মিডিল যে সবকটা, এই যেমন এর মিডিলে কে ডি, এর মিডিল ডি, মিডিলে ডি আছে মানে ডোমেস্টিক ইনকাম, আর মিডিলে এন আছে মানে ন্যাশনাল ইনকাম। যেখানে ন্যাশনাল ইনকাম থাকবে, ঠিক আছে, যেখানে ন্যাশনাল ইনকাম থাকবে সেখানে কি হবে নর্মাল রেসিডেন্ট অফ আ কান্ট্রি, সেই কান্ট্রি নর্মাল রেসিডেন্ট হবে। মাঝখানে যদি এন থাকে আর মাঝখানে যদি ডি থাকে তখন কি হবে, সেটা সেই রেসিডেন্ট হতে হবে, মানে রেসিডেন্ট কোথাকার রেসিডেন্ট তো ম্যাটার করেই না, তাই না? তো বলছে যে ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি, কান্ট্রির ডোমেস্টিক টেরিটরির মধ্যে যদি সেই গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করে তাহলে হবে। এই তো ছোট্ট একটা সিম্পল কনসেপ্ট ছিল। তা আজকে এই ক্লাসে এটা করে দিলাম, এরপরে আমরা দেখবো কি কি বাকি আছে চ্যাপ্টার থেকে, তারপর তো অঙ্কগুলো করবোই। অঙ্কগুলো করার জন্য আজকে ক্লাসটা খুব ভাইটাল ছিল।